হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দিস ইজ তুন ফ্রম ইওর তুনস ডায়েরি। সো আজকের ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের। তো অনেকগুলো ফুটেজ নেওয়া হয়ে গিয়েছিল। বাট মাঝখানে খুব একটা ব্যস্ততার মধ্যে আ লং ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু শর্টস ভিডিও রেগুলারলি আপলোড করা হয়েছে। তো এই ফুটেজগুলো, ভিডিওগুলো একদম পিছে চলে গিয়েছিল। যার কারণে এগুলা সম্পর্কে তোমাদেরকে এখনো বলা হয়নি। তো আজকে ঠিক করেছি যে না, যত কিছুই হোক আমাকে আজকে যেভাবেই হোক লং ভিডিও মেক করতে হবে। তো আজকে দুপুরের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ইলিশ মাছ। তো আজকে দুপুরে বেসিক্যালি আমি বাসায় ভাত খাবো না। আমি যাচ্ছি হচ্ছে আমার মামার বাসায়। তো ওখানে আমার মামা রিসেন্টলি খুব অসুস্থ ছিল। তো যার কারণে আমাদের অন্যান্য যারা রিলেটিভ আছে, আমার মামুনি, আমার আম্মু, আমার বোন, আমরা সবাই মিলে সেখানে আমার মামাকে দেখতে যাচ্ছি। তো সেখানে মামা সবাই তো দেখা যাচ্ছে যে মাছ, মাংস, তারপর আ খাসি, রোস্ট এগুলো নিয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম, "তাহলে আমি কি নিয়ে যাবো?" তো আমার আম্মু বলল যে, "আমার মামার অনেক ভর্তা ভাল লাগে। তো আমি যদি পারি তাহলে আমি আমার মামার জন্য যাতে ইলিশ মাছের ভর্তা নিয়ে যাই।" তো আমি চিন্তা করলাম যে শুধু ইলিশ মাছের ভর্তা নিয়ে যাবো, আর সাথে কিছু নিয়ে যেতে হবে। তাহলে একটা কাজ করি, ইলিশ মাছকে মানে এটাকে কি বলে? হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে তারপর ওটাকে পেঁয়াজ দিয়ে ভেজে ওটা নিতে পারি। আর সাথে একটা ইলিশ মাছের ভর্তা নিবো। আর হচ্ছে বেশ কিছুদিন আগে আমি আবার আমার আ মামাকে দেখতে গিয়েছি, মুন্নাকে দেখতে গিয়েছিলাম। তো আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আমি আমার ছোট মামাকে মুন্না বলি। তো মুন্নাকে যখন দেখতে যাই তখন আমার কাজিন বলতেছিল যে, "আমি কি কেক বানাতে পারি কিনা?" তখন আমি বলছিলাম যে, "হ্যাঁ, আমি কেক বানাতে পারি।" তখন সে বলছিল যে, "আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাদেরকে একটা কেক নিয়ে আসিও নেক্সট টাইম। আমরা খেয়ে দেখব ওর কেকটা কেমন।" তো যেমন কথা তেমন কাজ। আমি একটা কেক এর আগের রাতে বানিয়েছিলাম লাস্ট নাইটে। তো আমার ওই কেকটা এত সুন্দর, এত টেস্টি হয়েছিল। তো বাসায় যে আমার প্রিয়জন আছে সে কেকটা খেয়েছে। প্লাস আমিও চা দিয়ে কেকটা খেয়ে নিয়েছি। এখন এর পরদিন যে নিবো কেকটা তো শেষ খাওয়া। তারপর আমি কেকটা আবার নিউলি আরেকটা কেককে মেক করে সেটাও রেডি করে নিই। অ্যান্ড 2nd যে কেকটা ওটা ১ম কেকটার মতো এতটা ভালো হয়নি, বাট মোটামুটি ভালোই হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছ, যেটা হচ্ছে ওই যে হলুদ মরিচ দিয়ে যেটা গোটা রাখবো সেটার জন্য। আর যেটা হচ্ছে ভর্তার জন্য রেডি করছিলাম সেটাতে জাস্ট একটু লবণ দিয়ে ভালোভাবে ওটাকে ভেজে নিয়েছি। দেন কাঁটা ঝরিয়ে ওটাকে আ পেঁয়াজ, আমি অবশ্যই এখানে ভাজা পেঁয়াজ, ভাজা কাঁচামরিচ ব্যবহার করেছি। আমার আম্মু বলেছে যে ভাজা সবকিছু মানে কাঁচা, আমরা ফ্রেশ ধনিয়া পাতা, ফ্রেশ কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েও ভর্তা বানাই। বাট ওই ভর্তাগুলা হলো যে আ ১ দিনের বেশি যায় না। যেখানে এখানে যেহেতু আমি অনেক পরিমাণের ভর্তা নিবো, সো এখানে একটু মানে এগুলো ভেজে নিলে দেখা যাবে যে আজকেরটা যদি থেকেও যায় কালকে ওরা সেটাকে প্রিপেয়ার করে খেতে পারবে। তো আচ্ছা ঠিক আছে, ওগুলা রেডি করতে আমি এখানে যেহেতু আমি বাসার জন্য খাবার-দাবার রেডি করে যাবো। তো এজন্য আমার দের বাসায় আবার প্রচুর সালাদ খাওয়া হয়। আমার অলরেডি তোমরা জানোই। তো ওইটার জন্য শসা, গাজর, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ এগুলোকে রেডি করছি। আর আমি খুব কমই দেখা যাচ্ছে যে নাইফ ইউজ করে শসা বা যেকোনো সালাদ করি। আমার কাটার যে থাকে না, অনেক মানুষের কাটার অনেক গুণ থাকে, ভালো ফাইনলি সে চপ করতে পারে। বাট আমি ওটা পারি না। যার কারণে দেখা যায় যে আমার কাছে খুব ইউজফুল কয়েকটা চপার আছে, প্লাস মানে বিভিন্ন সবজি কাটারগুলো আছে। ওগুলা দিয়ে করলে আমার কাছে মনে হয় যে যেন যে সবগুলো টুকরাই একেবারে খুব সুন্দর করে আম আ কাটা হয়। প্লাস হচ্ছে যে দেখতে খুব অ্যাপিলিং লাগে। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি এখানে যতগুলা সবজি আছে সবগুলা কেটে নিয়েছি। প্লাস বাসায় কিছু ছোলা ছিল। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, অনেকে ছোলা পানিতে ভিজিয়ে দেন সেটাকে স্টোর করে দেখা যাচ্ছে যে রুট আসলেও দেয়, আবার রুট ছাড়া যখন থাকে ওইটাও আবার সালাদে ইউজ করে। বাট আমি ওরকমটা করিনি। আমি যেটা করেছি, ছোলাকে ভিজিয়েছি ঠিক, বাট হলো যে এটাকে কিছুক্ষণ প্রেশার কুকারে ভালোভাবে কুক করে তারপরে স্টোর করি। তো এরকম করলে হয় কি যে ছোলাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো তোমরা যারা সালাতে ছোলা খেতে চাও, প্লাস হচ্ছে যে ডেইলি ছোলাকে সিদ্ধ করা এতটা সম্ভব হয় না। তোমরা চাইলে এভাবে ছোলাটাকে ফ্রিজে রেখে অনেকদিন স্টোর করেও খেতে পারবা। তো আমি ওখানে ছোলা দিয়েছি, ব্লাক পেপার দিয়েছি, প্লাস হচ্ছে সল্ট দিয়েছি অ্যান্ড মাস্টার্ড অয়েল দিয়েছি। সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিবো। পুরাটা ভালোভাবে মিশানো হলে দেন আমি এটাকে ওই একটা বাটির মধ্যে রেখে দিয়ে যাবো। প্লাস হচ্ছে বাসায় যেহেতু মানুষ আছে, সো বাসার জন্য একটু করে মাছ ভাজি, একটু করে ভর্তা, তারপরে হচ্ছে ভাত রান্না করেছিলাম, প্লাস হচ্ছে ডাল রান্না করেছিলাম। ওগুলো হয়তোবা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তো ওগুলা সবকিছু রেডি করে আমি তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর মাঝখানে আমি ভাবতেছি যে আমার আম্মুকে আগে চলে গেল কিনা, আমার বোনকে আগে চলে গেল কিনা। মানে আমার ইচ্ছা ছিল ওদের সাথে একসাথে যাওয়ার, বাট আ একসাথে যাওয়া হয়নি। ওইদিন অনেক, তোমরা দেখতেছোই যে অনেক পরিমাণে কাজ করতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ যখন আমি একেবারে আমার নানুর বাড়ির সামনে নামি, পিছন থেকে দেখি যে আমার আম্মু, আমার ছোট বোন আমাকে ডাকে যে
দাঁড়াও, দাঁড়াও আমরা সহ একসাথে যাই। তো সবাই মিলে গিয়েছি। ওখানে অনেক, অনেক মানে ভালো লেগেছে। অনেকদিন পরে আমার মামুনিরা ছিল বা আমার মুন্নার যে ছেলেমেয়েরা আছে, আমার কাজিনরা ছিল। সবার সাথে অনেকদিন পরে অনেক একটা ভালো টাইম স্পেন্ড করেছি। ভালো লাগছিল। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এই কেকটা খুব একটা ভালো হয়নি। বাট তারপরেও মানে ট্রাই করেছি। তো ওইটা শেষে এরপর আমরা আবার আমার ছোট মার বাসা হচ্ছে আমার বাসার একেবারে পাশে। তো ওখানে গিয়ে সন্ধ্যায় নাস্তা করছি। এদিকে বাসায় এসে দেখি যে আমার যে প্রিয়জন আছে সে হচ্ছে আমার জন্য একটা টেস্টি ট্রিট থেকে কিছু ইয়া কিনছে, যে তোমার কি বলে পেস্ট্রি, তারপর হচ্ছে স্যান্ডউইচ, তারপরে ওই যে ওদের একটা ফার্মেন্টেড মিল্ক বলে, বাট ওইটা আমার কাছে মনে হয় ফুললি দই, বাট দই এত মজা না ওইটা যতটা মজা। তোমরা দেখতে পারতেছো। প্লাস হচ্ছে এই যে দুধ কাচ্চা বিস্কিটটা, ও মাই গড, ওদের এই দুধ কাচ্চা বিস্কুটটা এত মজা। মানে আমার মনে হয় এই বিস্কিটটা যখনই বাসা আনা হয় বিস্কুটটা, তখন অলরেডি মনে হয় 2 দিনও যায় না, এর মধ্যেই শেষ হয়ে যায়। এখানে মইজ্জাকে দেখতেছো তোমরা। তো মইজ্জা হলো এত পরিমাণে দুষ্ট, সে একেবারে দরজার উপরে উঠে, উঠে খেলে। মাঝে, মাঝে আলমারির উপরে চলে যায়। আচ্ছা, এটা হলো যে এর পরের দিনের ক্লিপ। তো এর পরের দিনে আমরা এই কুঁড়েঘর রেস্টুরেন্টটাতে আসছি। আমরা বাইকে করে একটু ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কোথায় যাবো, খাবো এরকম না। আর আমরা যেটা করি কি, যেদিন একটু নরমালি রেডি হই দেখা যাচ্ছে যে কোথাও স্টপ করি না। কিন্তু যেদিন একটু সাজুগুজু করি, ঐদিন কোথাও কেন জানি আমি জানি না যে একটু খেতে ইচ্ছে করে, একটু বসতে ইচ্ছে করে। তো ওইজন্য কুঁড়ে ঘরে গেলাম। আর ওই যে ওদের যে ওনারটা ছিল আমাদেরকে এত টেক কেয়ার করতেছিল, এত সুন্দরভাবে কথা বলতেছিল। উনি অবশ্যই আমাদের যে শপ আছে ওখান থেকে টুকিটাকি কাজ করায়। প্লাস হচ্ছে আমার হাসব্যান্ডের সাথেও তার পার্সোনালি গুড রিলেশন। দ্যাটস ওয়াই যে উনি আমাদেরকে খুব মানে যত্নে খাবারগুলো সার্ভ করছিল। আমরা সেখানে গিয়ে খাই হচ্ছে চিকেন চাপ। তারপরে হলো যে উনি এক্সট্রা করে আমাদেরকে যে দেখো আচার দিয়েছে। এটা কিন্তু কোনো কাস্টমারকে সার্ভ করা হয় না। বাট উনি স্পেশালি আমার হাসব্যান্ডকে দেখে, আমাদেরকে দেখে স্পেশালি আমাদেরকে এটা দেয়। তারপর আমাদেরকে জন্য খুব সুন্দর করে সালাদ কেটে দেয় সব রকম। কারণ জানে যে আমাদের সালাদ খাওয়া হয়। প্লাস পরোটা আমরা অর্ডার করি, পরোটা আনে। আর এখানে তোমরা দেখতেছো এটা হলো চকলেট শেক। এটা আমার জন্য অর্ডার করি না। বাট আমি জাস্ট একটু টেস্ট করে দেখতেছিলাম যে এটা টেস্টটা কেমন। অনেকেই চকলেট শেক মানে সার্ভ করে, বাট টেস্টটা অতটা ভালো হয় না। আর এখানে আমি আমার জন্য হচ্ছে স্ট্রবেরি শেক অর্ডার করছিলাম, স্ট্রবেরি মিল্কশেক। তো এই স্ট্রবেরি মিল্কশেকটা আমার কাছে খুব ভালো লাগছিল। আমি জানি না, আমি স্ট্রবেরি মিল্কশেক খুব একটা লাইক করি না। বাট এখানে এসে আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে মনে হয় স্ট্রবেরি মিল্কশেকটা আসলে অনেক মজা হবে। ট্রাস্ট মি গাইজ, এদের মিল্কশেকটা অনেক মজা হয়েছিল। মানে আমার কাছে মনে হয়েছিল যে 10 এটাকে 10 দিই, এত ভালো লাগছিল। তো আমি এটাও খাইছি। চকলেটটাও ভালো, বাট স্ট্রবেরিটা আমার মনে হয় চকলেট শেকের থেকে ফার মোর বেটার লাগছে। এই ২ টা খেতে না খেতেই ওনাদের বললামই তো, ওনার খুবই ডেডিকেটেড ছিল। উনি আমাদের জন্য পান এক্সট্রা করে নিয়ে আসছিল। জানে যে আমাদের এখানে একজন খুব পান লাইক করে। একদম মসলা, জর্দা, কাঁচা সুপারি, মানে কি একটা মানে প্লেট সাজায় নিয়ে আসছে। এরকম রেস্টুরেন্ট গাইজ ট্রাস্ট মি আমি লাইফেই দেখি নাই। তো আচ্ছা যাক, এগুলা খাওয়া-দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণই বাইক নিয়ে ঘুরছিলাম। প্লাস হচ্ছে যে পথে আরেকটা রেস্টুরেন্টে ঠিক বলতে পারো যে বাংলা একটা হোটেল, কিছু হোটেল থাকে না যে আ একেবারে মেইন রোডের উপরে থাকে, নাইটের টাইমে এগুলাকে ওপেন করা হয়। যে যাত্রী-টাত্রী থাকে ওদের খাওয়ার জন্য। তো ওরকম একটা হোটেলেও আমরা দাঁড়াই। অ্যান্ড সেখান থেকে আমরা গরুর মাংস, তারপর হচ্ছে তারপর পরোটা আর একটু চা খেয়ে দেন আমি বাসায় ব্যাক করি। আচ্ছা, আর এখন যেই ইয়াটা দেখতেছো সেটা হলো যে এর পরের দিনও সেম। এর পরের দিন কি খাবো? এগুলা কিন্তু কোরবানি ঈদের আগের ভিডিও না। এগুলো হচ্ছে কোরবানি ঈদেরও আগের, মানে পরের না, সরি। কোরবানি ঈদেরও অনেক আগের ভিডিও। তো এটা এজন্য বলতেছি যে তখনও মনে হয় যেন গরুর মাংসের ক্রেভিংটা অনেক বেশি হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে দুপুরে কি রান্না করব? ইজি করে গরুর মাংস রান্না করতে পারি। প্লাস হচ্ছে যে কিছু উইংস আছে, চিকেন উইংস। যেহেতু আমাদের স্নোই মরিচা উইংসটা খুব একটা লাইক করে না। তো উইংস গুলা থেকে যায়। তো উইংস ভাজি করি। প্লাস হচ্ছে এখানে গরুর মাংসের জন্য তোমরা দেখতেছো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো। আমি যেটা করি গরুর মাংসের, আমার মনে হয় এর থেকে ইজি রেসিপি বাংলাদেশের কেউ দিতে পারবে না তোমাদেরকে। এইটা একদম ইজি। জাস্ট ১ম এ পেঁয়াজটা দিবা, একটু লবণ দিবা। দিয়ে পেঁয়াজটা দেওয়ার পরে তোমরা একটু জাস্ট ওটাকে কি বলে, নরম হওয়া পর্যন্ত, ভাজা, ভাজা একটা ঘ্রাণ আসা পর্যন্ত ওয়েট করবা। যেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, দেন আদার যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে লাইক লবণ, তারপরে হলো যে কাঁচামরিচ, টমেটো, হলুদ, মরিচ, যা যা লাগে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এই টাইপের যেগুলো তোমরা দিতে চাও আর কি গরুর মাংসের মধ্যে। আমি স্পাইসের মধ্যে অনেকে আছে, আমি দেখলাম যে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা, তারপর হলো যে তোমার টক দই, তারপরে অনেক কিছু, অনেক আইটেম দেয়। দিয়ে মানে খুবই একদম মাসালাদার একটা গরুর মাংস রান্না করে। বাট আমাদের বাসায় আমি এত হেভি মসলা দিয়ে গরুর মাংস একেবারে রান্না করি না। বাট আমি একেবারে চেষ্টা করি যে একদম লাইটলি, যত মানে লাইট খাওয়া যায় এটা আমাদের জন্য ভালো। কারণ তোমরা জানো যে রিসেন্টলি ঘরে ঘরে এখন কিডনি সমস্যা, লিভারের সমস্যা, স্টোমাকের সমস্যা। সো আমরা চাই না যে এরকম কোনো একটা সমস্যা হোক।
হোক যতটা লাইটলি খাওয়া যায়। এবং তোমরা দেখবাও যে আমরা অনেক বেশি পরিমাণে হচ্ছে সালাদ খাই। তো আচ্ছা, বলতে বলতে কোথায় চলে গেছি, মেইন বিষয়ে আসি। এরপর আমি যেটা করি যে সবগুলো মশলাকে একসাথে দিয়ে মাংসটাকেও দিই, দিয়ে প্রেসার কুকারটাকে মানে লক করে দিই। দিয়ে আমি এভাবে হিসাব করি না যে ধরো অনেকে যেটা করে যে ২টা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করে, ৫টা ৭টা ১০টা এরকম। বাট আমি সিটি দেখে হিসাব করি না। বাট আমি যেটা ক্যালকুলেট করি যে ১২ মিনিট এনাফ আমাদের গরুর মাংস প্রেসার কুকারে, সর্বোচ্চ গেলে ১৫ মিনিট। কারণ হলো যে অনেকেই দেখি যে গরুর মাংসটাকে বলে যে ২ আঙ্গুল দিয়ে যদি ছিঁড়া যায় অতটুকু নরম হলে ওরা গরুর মাংস খায়। কিন্তু আমি পার্সোনালি গরুর মাংস একটু শক্ত লাইক করি। ধরো একটু টেনে দাঁত দিয়ে ছিঁড়লাম, ওইটা আমার কাছে খুব বেশি টেস্টি মনে হয়। তো আমি ওইভাবেই গরুর মাংসটাকে মানে একটু শক্ত, একেবারে যে শক্ত একদম টাইট টেনে ছিঁড়তে পারবা না, ঐরকম শক্ত না। বাট একটু মোটামুটি শক্ত, একেবারে নরম লালা যে টেস্টটা, ওই টেস্টটা আমি লাইক করি না। তো অতটুকুর জন্য আমার মনে হয় যেন ১২ থেকে ১৫ মিনিট প্রেসার কুকারে এনাফ হয় গরুর মাংস রান্না করার জন্য। আর এখন যে প্রেসার কুকারটাতে করতেছি এইটা হলো প্রায় 1.5 লিটারের ছোট একটা প্রেসার কুকার। আমার তো মোটামুটি ভাবে অনেকগুলা প্রেসার কুকার আছে। এখন এগুলাকে তো সবগুলাকে কোনো না কোনোদিন ব্যবহার করতে হবে। কারণ হলো যে যেটা উপর থেকে ঢাকনা খোলা যায় ওইটা একবার তোমরা দেখবা যে ভিডিওতে আমি খুব বেশি ওটাই ব্যবহার করি। তো মাঝে সবগুলারই ব্যবহার করতে হয়, নইলে এগুলা দেখা যাচ্ছে নিচে দিয়ে আবার আয়রন পড়ে যায়। পরে এগুলা ঘষতে ধুতে একদম মানে বিরক্ত হওয়ার মতো অবস্থা হয়ে যায়। আচ্ছা, তোমরা এখন দেখতেছো এখানে আমি এলাচির গুঁড়াটা আমি আবার এলাচির যে ফ্লেভারটা, এটা গোস্ত বলো বা দুধ, কাস্টার্ড এই টাইপের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার কাছে এলাচির ফ্লেভারটা খুব ভাল লাগে। তো আমি যেটা করছি এলাচি, দারচিনি, তারপরে তেজপাতা, লং, হ্যাঁ, গোলমরিচ, এই প্রত্যেকটা জিনিসকে আমি পাউডার ব্লেন্ড করে ফেলছি, গ্রাইন্ড করে নিছি। যার কারণ হলো যে আমার কাছে সবগুলা পাউডার ফর্মে আছে। আমি জানি না আমি যদি পরিমাপটা বলি যে এখানে এতটুকু লাগছে, তোমরা এক্সাক্টলি সেই পরিমাপে রাঁধতে পারবা কিনা, কিন্তু আমার জন্য পরিমাপটা একদম পারফেক্ট হয়। তো এলাচি, দারচিনি, তারপর হলো লং, তারপরে তেজপাতা যা আছে আরকি, মানে যতটুকু অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়বো। নেড়ে যখন ভাজা হয়ে যাবে, অর্থাৎ মসলাগুলা মাংসের গায়ে লেগে যাবে, তখন কারণ আবার একেবারে ভাজা ছাড়া যে মাংসটা, ওইটা আবার আমাদের বাসায় খাওয়া হয় না। আমরা আগে একটু মোটামুটিভাবে তেলে মাংসটাকে ভেজে নিই। দেন ওইটার মধ্যে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে, একটু পানি দিয়ে ওইটার প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই। এটাকে মনে করো যে ১২ থেকে ১৫ মিনিটের জন্য আ রে ইয়াতে দিয়ে যে প্রেসার কুক করার জন্য দিয়ে দেই। অ্যান্ড ওইটাতে খুবই ইজি, খুবই টেস্টি একটা রান্না হয়। মানে এত ইজি রান্না আমার মনে হয় কেউ তোমাদেরকে দিবে না। এই রান্না হইতে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি যে রান্নাটা বসাই, দেখা যাচ্ছে যে ভাত তো আগে রান্না করে রাখি বা খিচুড়ি আগেই যেটা খাই আগে রেডি করে রাখি। মাংস হতে পাশে দেখা যাচ্ছে যে একটু চটপটি, কুড়মুড়ে এই টাইপের কিছু খাইতে ইচ্ছা করে। একদম সব একদম নরম-টরম এরকম না। বাট একটু দেখা যায় ক্রিসপি কিছু যদি মাংসের সাথে থাকে ভালো লাগে। তো তোমাদেরকে বলেছি যে এখানে আমি এটাকে কি বলে? পাশে হচ্ছে উইংস গুলাকে, এগুলো মাংস হচ্ছিল। এর মাঝখানে আমি উইংস গুলাকে তোমাদের ওই যে কি বলে? হলুদ, মরিচ, হলুদ দেই না। যে গোলমরিচের গুঁড়া, লবণ, তারপরে হলো যে কর্নফ্লাওয়ার, যেগুলো ইনগ্রেডিয়েন্টস আছে আরকি, একটু টমেটো কেচাপ, তারপরে একটু মিক্সড হার্ব, এই সবগুলা উপাদান একসাথে মিক্স আপ করার পরে এগুলাকে মেরিনেট করতে কিছুক্ষণ রেখে দিই। ওগুলো মেরিনেট হতে আমি এখানে যেটা করি যে মাংসের মধ্যে টমেটোটা এড করে একটু নাড়াচাড়া করে, এর ফাঁকে আবার আমি মাংস যেহেতু খুব একটা বেশি না, তো বেশি না বললে ভুল হবে, মাংস বেশি আছে। এখানে হচ্ছে একটু আলুটা এড করি। কাজ আমরা প্রায় উত্তরবঙ্গের অনেকগুলা ভিডিও দেখি যেখানে আলু দেয়। তারপর হচ্ছে কি একদম শেষের দিকে আলুটাকে একটু ম্যাশ করে দেয় কয়েকটা আলুকে। তো ওইটার যে গ্রেভিটা হয় ওইটা অনেক ঘন হয়। আমি জানি না, আমি কখনো এভাবে খুব ট্রাই করি নাই, বাট রিসেন্টলি যেহেতু ভিডিওগুলা সামনে আসছে, তো আমার কাছে মনে হলো যে না, আমি একটু ট্রাই করি। তো ওইজন্য একটু আলুও দিয়ে দিয়েছি। তো আলুটাকে এখন হচ্ছে যে মিক্স আপ করে প্রেসার কুক করব। কিন্তু নামানোর একটু আগে ওইটার ইয়াগুলাকে যে কি বলে, আলুটাকে কয়েকটা আলুকে ম্যাশ করে দিলে গ্রেভিটা আরো ঘন হবে। তোমরা দেখতেছো আমি একটা শুকনা মরিচও দিয়েছি। এইটা হলো যে আমার একদম বড় একটা মিস্টেক। কারণ হলো এতক্ষণ যে শুকনা মরিচ যে দিতে হবে এই কথাটা আমি একদম ভুলে গেছি। লাস্টে আমার মনে হইছে যে শুকনা মরিচ না দিলে তো কালারটা একদম লালচে হবে না। তো তো এইজন্য লাস্টে হলো শুকনা মরিচটা দিয়ে দিছি। আর এর মধ্যে প্রেসার কুকারে ওইটা দিয়ে দিলাম। এখন পাশের চুলার মধ্যে একটা ছোট কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিচ্ছি, বাগার রেডি করতেছি। তোমাদেরকে তো একটা কথা বলাই হয় নাই। এটা মাংস রান্না যখন হচ্ছিল তখন পাশের চুলায় আমি একেবারে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু একসাথে মিক্স আপ করে বসায় দিছিলাম। তো ওইটা হয়ে গেছে পাশে। আর এখানে হলো আমি খিচুড়ির সাথেও কিছু পেঁয়াজ দিয়েছি। বাট এখন হলো যে খিচুড়িতে উপর থেকে যে বাগার দিব এটার জন্য পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু শুকনা মরিচ, তো এই সবগুলা উপাদান একটু লবণ এড করে এগুলাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে তারপরে যে তেলটা আছে এই তেলটা সহই খিচুড়ির মধ্যে দিব। আজকে খিচুড়ির মধ্যে আমি রসুন ইউজ করিনি।
আর সময়টা খুব একটা বেশি ছিল না। নাইলে আমি এখানে একটু রসুনকে একেবারে ছোট, ছোট পিস করে রসুনকেও আমি বাগার হিসেবে দিই। অনেক সময় দেখা যাচ্ছে যে বাসার মধ্যে শাহি জিরা থাকে, শাহি জিরা দিই। তো এই সবকিছুর যে ফ্লেভারটা এটা খুব ভালো আসে। তো এগুলো হচ্ছিল। এর মাঝখানে আমি একটু নেড়েচেড়ে ঠিক করছিলাম। মাঝখানে আমি প্রায় সব খাবারই গার্নিশ করার জন্য এটাকে কি বলে মিন্ট যে লিভটা আছে ওইটা ইউজ করতাম। বাট আমাদের যে ব্যালকনিতে যে মিন্ট গাছটা আমার ছিল সেই গাছটা জানি না কি হইছে সাডেনলি পুরা গাছটা একদম শুকায় আ তারপরে ওটাকে কি বলে শুকাইলো তো শুকাইলো তারপর কেমন জানি হয়ে ঝরে পড়ছে সবগুলা গাছ। আমি জানি না আমি ওখানে ওয়াটার ড্রিপারও ইউজ করছি যে রেগুলার যাতে এখানে ফোঁটায়, ফোঁটায় পানিও পড়ে। কিন্তু আমার মনে হয় সানলাইটটা খুব কম আসে আমাদের ব্যালকনিতে দ্যাটস ওয়াই ওখানে কোনো গাছই খুব একটা স্টে করে না। বাট পিছনে আমার একটু ব্যাকইয়ার্ড এ জায়গা আছে। তো ওই জায়গাগুলাতে আমি বড়, বড় টব এনে রাখছি। এখনো মাটি দিয়েও ঠিক করে মাটিও দিয়ে রাখছি। কিন্তু এখনো ওই যে গাছের চারা আনানো, ওইটা এখনো গাছের চারা আনানো হয় নাই। তো ওইটা খুব রিসেন্টলি মাথায় আসছে যে ওখানে কয়েকটা গাছ লাগাবো। প্লাস হচ্ছে আ মিন্ট গাছটা, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এই টাইপের যেগুলো আছে আরকি। প্লাস হচ্ছে একটা গোলাপ গাছ। এই গাছগুলা লাগাবো পাশে। তো ওখান থেকে দেখা যাচ্ছে যে গার্নিশিং এর কাজে আম এটাকে পুদিনা পাতা মিন্ট লিভটা আরকি ওইটা দিব। ওই একটা মিন্ট লিভ যখন আমি কোনো একটা আমরা কেউ যখন একটা খাবারের উপরে দিই ওইটা খাবারের যে লুকটা, এই লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি হয়ে গিয়েছে, বাগারও দিয়ে দিয়েছি। এখন আমি খিচুড়িটাকে সরিয়ে এখানে আবার কড়াই দিয়ে ওই যে বললাম আ এই যে চিকেন উইংস যেটা রেডি করেছি, উইংসটাকে এখানে ভেজে নিব। সো ভাজার জন্য আগে ১ম এ তো কড়াইটাকে একটু গরম করে তারপরে বেশি করে তেল ঢেলে নিচ্ছি। অনেকেই যারা আমার কিচেনে আসে সবাই বলে যে, "আমার এতগুলো তেলের বোতল আমি কি কাজে করি?" দেখা যাচ্ছে যে কোনটা ডিপ ফ্রাই এর জন্য অনেক বেশি তেল লাগে। আবার কোথাও দেখা যাচ্ছে যে তেল স্প্রে করা লাগে, সেখানে স্প্রে বোতল লাগে। আবার কোথাও দেখা যাচ্ছে যে তেল অল্প করে ঢালা লাগে, সেক্ষেত্রে কাঁচের বোতল ইউজ করি। আবার তেলও তো আর একরকম ইউজ করি না। দেখা যাচ্ছে যে সরিষার তেল, যে মাস্টার্ড অয়েলটা, তারপরে সয়াবিন, অলিভ অয়েল, আ এই টাইপের অয়েল গুলার জন্য আলাদা, আলাদা ইন্ডিভিজুয়াল পট তো রাখাই লাগে। তো আমি এখানে অফ ক্যামেরায় যে উইংস গুলাকে কোট করা ছিল ওইটাকে দিয়ে দিয়েছি। ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেক সময় এটা হয় যে আ অনেকটুকু দেখা যাচ্ছে দেখাতে চাচ্ছি না বাট ভিডিওতে চলে আসছে। তো ওই ক্ষেত্রেও ভিডিও গুলাকে তোমাদের মাঝখানে শেয়ার করা হয় না। ওই ভিডিও গুলাকে দেখা যাচ্ছে যে কাট আউট করে ফেলতে হয়। এই উইংস ফ্রাই এর ক্ষেত্রেও সেম কাহিনীটা হইছে যে উইংসটা আমি যখন দিচ্ছিলাম তখন মানে হাত বলো, কড়াই বলো এমন সুন্দরভাবে আসে নাই বা যেটা আমি দেখাতে চাই না এমন ভাবে আসছে আরকি। তো ওইটা আমি কাট আউট করে জাস্ট ভাজতেছি এই ক্লিপটাই রাখছি। আচ্ছা আর এখন হলো যে আমি এখানে কিছু শসা, তারপর অল্প একটু গাজর, একটু টমেটোকে ওই যে আমার যে বললাম আম সবজি কাটার, ওই কাটারটা দিয়ে কেটে রাখছি। এখন এটার মধ্যে একটু করে যে মাস্টার্ড অয়েলটা আছে সেটা দিচ্ছি। মাস্টার্ড অয়েলটা মাঝখানে আমি ভাইরাল একটা ভিডিও ছিল। একটা পুলিশ অফিসার বলতেছিল যে মাস্টার্ড অয়েল নাকি খাওয়া ভালো না। বিভিন্ন দেশে নাকি মাস্টার্ড অয়েল খাওয়া হয় না। এটা নাকি ইউরিক অ্যাসিড এর পরিমাণ অনেক বাড়ায় দেয় বডির মধ্যে। তো এই ভিডিওটা শোনার পরে তো আমি একেবারে শেয়ার-টেয়ার করে আমিও একদম সিউর হয়ে গেছি যে আজকে থেকে আমি কোথাও মাস্টার্ড অয়েল খাবো না, নট ইভেন সালাদে। পরে আমি চিন্তা করলাম যে একজন একটা ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিবো। আচ্ছা আরেকটু যাচাই-বাছাই করি। পরে যখন নেটে সার্চ দিলাম তখন দেখলাম যে না, সরিষার তেলের খারাপ দিক তো উনি বলেছেন ইউরিক অ্যাসিড বাট ওটার মধ্যে তো ওমেগা 3 অ্যাসিডও আছে। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমাদের বডির জন্য অনেক দরকার। ওই সোর্স গুলা, ওই ইনগ্রেডিয়েন্ট এর সোর্স যদি আমরা চিন্তা করি ওমেগা 3 এর কথা, ওমেগা 3 যে ডিমগুলোতে পাওয়া যায় আপনারা হয়তোবা দেখবেন যে স্বপ্নতে ওমেগা 3 ডিমগুলো অনেক হাই অনেক এক্সপেনসিভ অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে কিনতে হয়। প্লাস হচ্ছে আমরা স্যামন ফিশ যেটা বাংলাদেশে খুব একটা এভেইলেবল না। আমরা বাংলাদেশে সচরাচর যে মাছগুলা পাই ওগুলোর মধ্যে আবার এই অয়েলটা থাকে না। তো এগুলো সবকিছু চিন্তা করলে দেখা যাচ্ছে যে সরিষার তেলটাকে কোনোভাবে বাদ দেওয়া যায় না। তো আমি এখন সরিষার তেল ইউজ করতেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। অলরেডি আমার রান্না মেক হয়ে গিয়েছে। তোমরা দেখতেছো গরুর মাংস, খিচুড়ি, চিকেন উইংস আর সালাদ। সাথে যদি একটা পেপসি বা কোক হইতো একদম জমে যেত। বাট আনফরচুনেটলি আমরা রিসেন্টলি একটু আস্তে, আস্তে হেলথ হাইজিন টা মেইনটেইন করতেছি। আর এটা যেটা দেখতেছো সেটা হলো যে বাকি যে লেফট ওভার ছিল সেটা আমরা অল্প কিছুক্ষণ পরে এগুলাকে ভেজে খেয়ে নিই। আর এটা হলো যে ঐদিন রাতের খাবার যেখানে মানে একদম ঘরোয়া পদ্ধতিতে আরকি। আসলে ওরকম শো অফ কিছু না। এখানে ইলিশ মাছ না সরি। এখানে হচ্ছে যে রুই মাছ ভাজি ছিল। প্লাস হলো যে আরো আছে হচ্ছে এটাকে কি বলে পটল। আ পটলটাকে খোসা সহই একদম মোটামুটি বড় করে টুকরা করে ওটাকে ভেজে নিয়েছি। প্লাস এখানে আছে বেগুন ভাজি। বেগুন ভাজিটা আমরা খুবই লাইক করি যদিও আমাদের সবারই অ্যালার্জি আছে। প্লাস হচ্ছে ডাল করছি। আজকে ডালটা খুব একটা ঘন করি নাই। মোটামুটি পাতলাই রাখছি। সো তোমরা আই গেস আমার আজকের ভিডিওটা অনেক লাইক করবা। যদি আজকের ভিডিওটা লাইক তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এখানে স্নোইর সাথে একটু রাতের বেলা একটু খেলছি আরকি।
তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি। প্লাস আমিও তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।